আটলান্টিক মহাসাগরের বুকে এমন একটি জায়গা রয়েছে যা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক রাডার, নেভিগেশন সিস্টেম এবং গ্রেটেস্ট ফিজিসিস্টদের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল এটি কোনো সাধারণ সামুদ্রিক ঝড়ের এলাকা নয়, এটি এমন একটি ডেড জোন বা স্পেস টাইম ফাটল যেখানে পদার্থবিজ্ঞানের পরিচিত সমস্ত নিয়ম মুহূর্তের মধ্যে কাজ করা বন্ধ করে দেয়। ফ্লাইট 19-এর সেই 5টি বোমারু বিমানের কথা একবার ভাবুন, যারা একটি সাধারণ রুটিন মিশনে উড়ে গিয়ে আর কখনো ফিরে আসতে পারেনি। তাদের খোঁজে যেই রেস্কিউ বিমানটি পাঠানো হলো সেটিও রহস্যজনকভাবে গায়েব হয়ে গেল। ইউএসএস সাইক্লপস 3 শতাধিক আরোহী নিয়ে যাত্রা করা এক দানবীয় যুদ্ধ জাহাজ এই অঞ্চল অতিক্রম করার সময় যেন পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে গেল। এক মুহূর্তের জন্য থামুন এবং নিজের কমন সেন্স ব্যবহার করুন। হাজার হাজার মানুষ গেল কোথায়? পদার্থবিজ্ঞানের একটি মৌলিক নীতি হলো ম্যাটার বা বস্তু কখনো নিজে থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যায় না। হাজার হাজার টন লোহার তৈরি একটি দানবীয় জাহাজ যখন ডুবে তখন তার তেল সমুদ্রের উপরিভাগে ভেসে ওঠে। যাত্রীদের কোনো না কোনো জিনিস, একটা লাইফ জ্যাকেট বা কখনো কখনো মৃতদেহ উপকূলে ভেসে আসে। সমুদ্র যত গভীরই হোক এক সময় সে তার ভেতরের ধ্বংসাবশেষ বাইরে এনে ফেলে দেয়। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কিছুই ঘটে না। আজ পর্যন্ত একটি মৃতদেহ পাওয়া যায়নি, তেলের একটি ফোঁটাও নয়, লোহার একটি ছোট টুকরোও নয়। আসলে সেই শত শত জাহাজ এবং হাজার হাজার মানুষকে স্রেফ বাতাসে মিলিয়ে গিয়েছে। এখানে সামনে আসে এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক প্রশ্ন। বিভিন্ন স্বাধীন গবেষক, অনুসন্ধানকারী এবং অশনোগ্রাফাররা যখন নিখোঁজ হওয়ার ঠিক আগের মুহূর্তের ডাটা বিশ্লেষণ করেন তখন তাদের একটি কাঁপিয়ে দেওয়া প্যাটার্ন সামনে আসে। নিখোঁজ হওয়ার আগে ঠিক পাইলটদের শেষ রেডিও মেসেজগুলো প্রায় সবগুলো একই রকম ছিল। আমাদের কম্পাস সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছে, আকাশের রং বদলে গিয়েছে, আর আমরা এক অদ্ভুত ধরনের জলজলে কুয়াশার মধ্যে আটকে পড়েছি। বিজ্ঞানের ভাষায় এই ভয়ঙ্কর ঘটনাকে বলা হয় ইলেকট্রনিক ফগ। এটি কোনো সাধারণ আবহাওয়াজনিত কুয়াশা নয়, বরং এটি এমন একটি ফিজিক্যাল ম্যানিফেস্টেশন যা প্রমাণ করে যে সেখানে অত্যন্ত শক্তিশালী ম্যাগনেটিক অ্যানোমালি বা চৌম্বকীয় অসঙ্গতি তৈরি হয়েছিল। তাহলে কি সেই হারিয়ে যাওয়া জাহাজগুলো সমুদ্রের তলায় ডুবে যায়নি? সমুদ্রের বিশাল জলরাশির ভিতরে কি হঠাৎ করে এমন কোনো ইন্টার ডাইমেনশনাল গেটওয়ে বা পোর্টাল খুলে গিয়েছিল যা তাদের স্পেস টাইমকে বাঁকিয়ে আমাদের এই 3D জগৎ থেকে অন্য কোনো অজানা ডাইমেনশনে টেনে নিয়েছে? আধুনিক বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স এবং অসিনোগ্রাফি আজ সমুদ্রের পানির এই ডাইমেনশনাল পোর্টাল নিয়ে মাথা ঘামাচ্ছে। কিন্তু আপনি কি জানেন মহাবিশ্বের এই সবচেয়ে বড় রহস্যের সমাধান, স্পেস টাইমের এই মাস্টার কোড আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে রাখা হয়েছে। আমরা পানিকে কেবল তেষ্টা মেটানোর একটি সাধারণ তরল মনে করি, কিন্তু একটু গভীরে ভাবুন, যখন এই মহাবিশ্বে কোনো গ্যালাক্সি ছিল না, কোনো নক্ষত্র ছিল না, এমনকি স্পেস টাইমের কোনো অস্তিত্ব ছিল না, তখন কি ছিল? পবিত্র কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি খুব সুন্দর তথ্য দিয়েছেন, ওয়া কানা আরশুহু আলাল মাই, অর্থাৎ তার আরশ ছিল পানির উপর। আবার সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, অর্থাৎ আর আমি পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঐশী ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই পানি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও দুধের শিশুকে জনমানবহীন মরুভূমিতে একা রেখে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাঁচিয়ে রাখার জন্য কি দান করেছিলেন? জমজম, অর্থাৎ পানি। যখন হযরত ইউনুস আলাইহিস সালাম গভীর সমুদ্রের অন্ধকারে একটি বিশাল মাছের পেটে বন্দী ছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে কোথা থেকে উদ্ধার করেছিলেন? পানি থেকেই। যখন হযরত নূহ আলাইহিস সালামের কওম আল্লাহর অবাধ্যতায় সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আল্লাহ পৃথিবীকে পবিত্র করার জন্য কি মাধ্যম ব্যবহার করেছিলেন? পানি। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচাতে তার মা তাকে ভাসিয়ে দিয়েছিলেন কোথায়? পানিতে। আবার ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য পথ কোথায় তৈরি হয়েছিল? পানি। মরুভূমিতে তার সঙ্গীরা যখন তৃষ্ণায় কাতর ছিলেন তখন তার লাঠি থেকে কি বের হয়েছিল? পানি।
যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সাবার রানী বিলকিস উপস্থিত হলেন, তখন তাকে বিস্মিত করার জন্য কাঁচের স্বচ্ছ মেঝের নিচে কি প্রবাহিত হচ্ছিল? পানি। এমনকি যখন হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন, তখন তার পবিত্র চুল থেকে কি ঝরতে থাকবে? পানি। আর কিয়ামতের দিন জান্নাতে প্রবেশকারীদের জন্য আল্লাহ কি প্রতিশ্রুতি দিয়েছেন? এমন উদ্যান যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদী, অর্থাৎ পানি। পানি কেবল H2O নয়, এটি এমন এক ঐশী বা ডিভাইন মিডিয়াম যার ভিতরে লুকিয়ে আছে এক ডাইমেনশন থেকে আর এক ডাইমেনশনে যাওয়ার গোপন দরজা। আজ আমরা স্পেস, টাইম এবং পানির এমন এক মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দেব যা আপনার বাস্তবতার ধারণাকে চিরতরে বদলে দেবে। তাহলে চলুন ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের এই খুব সুন্দর এপিসোডটিকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পানির এই মহাজাগতিক এবং ডাইমেনশনাল রহস্যকে পুরোপুরি অনুধাবন করতে হলে আমাদের সবার আগে ফিরে তাকাতে হবে মক্কা মুকাররমার সেই পবিত্র ভূখণ্ডের দিকে। চলুন আমরা জমজম কূপের পিছনের সেই বৈজ্ঞানিক এবং রহস্যকে আজ একটু অন্য দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। আধুনিক বিজ্ঞানীর কাছে জমজম কূপ আজও এক দুর্বোধ্য এবং সমাধান না হওয়া অলৌকিক ঘটনা। আধুনিক জিওলজিক্যাল সার্ভে বা ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এই কূপটির গভীরতা খুব বেশি নয়, মাত্র 30 মিটার বা 100 ফুটের কাছাকাছি। বিজ্ঞানীদের মতে এর পানি আসে মূলত ভূগর্ভস্থ অত্যন্ত শক্ত গ্রানাইট শিলার ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ফাটলগুলো থেকে। কিন্তু এখানে আপনার সাধারণ বিবেক এবং ফিজিক্সের বেসিক লজিককে কাজে লাগান একটু। মক্কার মতো এমন এক রুক্ষ, শুষ্ক এবং উত্তপ্ত মরুভূমি যেখানে বছরের পর বছর এক ফোঁটা বৃষ্টিও হয় না, সেখানে এই নিরেট গ্রানাইট পাথরের অতল গভীরে হাজার হাজার বছর ধরে এত বিপুল পরিমাণ পানি কোথা থেকে আসছে? আর এই কূপ প্রতিনিয়ত রিচার্জই বা কিভাবে হচ্ছে? মেইনস্ট্রিম সায়েন্স বা আধুনিক হাইড্রোলজি খুব সহজেই এই বিষয়টি এড়িয়ে যেতে চায়। তারা থিওরি দেয় যে আশেপাশের পাহাড় বা দূরের কোনো উপত্যকা থেকে বৃষ্টির পানি শিলার ফাটল বেয়ে ধীরে ধীরে এই কূপে এসে জমা হয়। কিন্তু ভূতত্ত্ব বা জিওলজির নিয়ম কি বলে? পৃথিবীর কোনো সাধারণ ভূগর্ভস্থ পানির উৎস হাজার হাজার বছর ধরে অবিরাম প্রতিদিন লাখ লাখ গ্যালন পানি একই প্রেসারে সরবরাহ করতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ কূপের পানি হয় শুকিয়ে যায়, নয়তো আশেপাশের মাটি ও বিভিন্ন খনিজ উপাদান বা সল্ট মিশে তা নোনতা কিংবা পান করার অনুপযোগী হয়ে পড়ে। ভূগর্ভস্থ একই ফারের পানি একসময় শেষ হতে বাধ্য। কিন্তু জমজমের বিষয়টি পৃথিবীর অন্য যে কোনো পানির উৎসের চেয়ে সম্পূর্ণ আলাদা। ল্যাবরেটরি টেস্টে দেখা গিয়েছে জমজমের পানিতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য মিনারেলসের রাসায়নিক গঠন বা কেমিক্যাল কম্পোজিশন আজ পর্যন্ত এক চুলও পরিবর্তন হয়নি। হাজার হাজার বছর আগে এর স্বাদ যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। এর মধ্যে কোনো শ্যাওলা জন্মায় না, কোনো ব্যাকটেরিয়া টিকতে পারে না। এটি অস্বীকার করার উপায় নেই। এমন বাস্তবতাগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে ওই গ্রানাইট শিলার ফাটলের ভিতর দিয়ে কেবল সাধারণ বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে না, বরং জমজমের এই নির্দিষ্ট স্থানটিতে মহাবিশ্বের সেই অদৃশ্য সুপারফ্লুইড এমন একটি পবিত্র ও স্থায়ী ডাইমেনশনাল পোর্টাল খুলে রেখেছে যা এই কূপকে সরাসরি আলমুল গায়েব বা অদেখা জগতের কোনো এক ডাইমেনশনের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে। এটি মাটি ফুঁড়ে বের হওয়া কোনো সাধারণ ঝর্ণা নয়, এটি আমাদের এই 3D পৃথিবী এবং অন্য একটি ডাইমেনশনের মধ্যে চলমান সংযোগের এক জীবন্ত প্রমাণ। ঠিক যে কারণে এর কেমিস্ট্রি কখনো পরিবর্তন হয় না। এটি এমন এক ঐশী পানি যা সরাসরি সেই পোর্টাল দিয়ে সরবরাহ হচ্ছে। এই ডাইমেনশনাল পোর্টাল বা মাইক্রো গেটওয়ের ধারণাটি আরও অনেক বেশি জোরালো হয় যখন আমরা সহিহ মুসলিমের মিরাজের একটি বিশেষ হাদিসের দিকে তাকাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাতে মহাকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছান, তখন আপনি সেখানে 4টি নদী দেখতে পান। এর মধ্যে 2টি ছিল জান্নাতের অভ্যন্তরীণ নদী এবং 2টি ছিল বাহ্যিক নদী, নীলনদ ও ফোরাত নদী। এখানে একটি বিশাল বৈজ্ঞানিক ও লজিক্যাল প্রশ্ন সামনে আসে। আধুনিক হাইড্রোলজি এবং স্যাটেলাইট ম্যাপিং আমাদের অত্যন্ত স্পষ্টভাবে দেখায় যে নীল নদীর উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে এবং ফোরাত নদীর উৎপত্তি তুরস্কের পাহাড় থেকে। তাহলে আমাদের পৃথিবীর এই দৃশ্যমান নদীগুলোর সঙ্গে জান্নাতের সেই উচ্চতর ডাইমেনশনের সম্পর্ক কি আছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের আধুনিক বিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে।
আসলে আধুনিক বিজ্ঞান একটি নদীর কেবল বাহ্যিক প্রবাহ বা সারফেস ফ্লো দেখতে পারে, কিন্তু একটি নদীর প্রকৃত প্রাণ হলো সেই গভীর ভূগর্ভস্থ ঝর্ণা এবং ডিপ অ্যাকুইফার্স, যেগুলো পৃথিবীর চরম গভীরতা থেকে পানিকে প্রবল চাপে ওপরের দিকে ঠেলে দেয়। বিস্ময়কর বিষয় হলো, আধুনিক জিওলজি আজও পৃথিবীর ম্যান্টেলের ভিতরে থাকা পানির সেই অদৃশ্য নেটওয়ার্ক এবং এর আলটিমেট সোর্স বা চূড়ান্ত উৎস খুঁজে বের করতে সম্পূর্ণ ব্যর্থ। বিজ্ঞান যখন এই নদীগুলোর ফাইনাল সোর্স পর্যন্ত পৌঁছাতে সক্ষম, তখন এই ধারণা আরও শক্তিশালী হয়ে ওঠে যে পৃথিবীর এই অগম্য গভীরতায় এমন কিছু গোপন ডাইমেনশনাল পোর্টাল বা মাইক্রো গেটওয়ে রয়েছে, যেখান থেকে জান্নাতের পবিত্র পানির সঙ্গে আমাদের পৃথিবীর পানির সরাসরি সংযোগ স্থাপিত হয়। পৃথিবীর এই নদীগুলো হয়তো কেবল মেঘ থেকে ঝরা বৃষ্টির পানি নয়, বরং অন্য কোনো এক ডাইমেনশন থেকে প্রবাহিত ঐশ্বরিক শক্তির এক ফিজিক্যাল রূপ। পানির এই বিস্ময়কর ডাইমেনশনাল পোর্টালের উপস্থিতি শুধু মক্কাতেই সীমাবদ্ধ নয়। মহাবিশ্বের এই স্পেস টাইম ফাটলগুলোকে বুঝতে হলে আমাদের যেতে হবে পৃথিবীর অন্যতম রহস্যময় এক পবিত্র শহর বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে। বাইতুল মুকাদ্দাস শুধু একটি সাধারণ শহর নয়, বরং এটি মহাবিশ্বের অসংখ্য ডাইমেনশনাল পোর্টালের কেন্দ্রবিন্দু। এটি সেই স্থান যেখানে থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে বা অন্য কোনো ডাইমেনশনে উঠিয়ে নেওয়া হয়েছিল। ঠিক এই স্থান থেকে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সেই দীর্ঘ মহাজাগতিক সফরে নিয়ে যাওয়া হয়েছিল। আর ঠিক এই স্থানটির নিচেই পৃথিবীর গভীরে লুকিয়ে আছে পানির এক এমন রহস্য, যা সম্প্রতি ইংল্যান্ডের একজন প্রখ্যাত ব্যারিস্টারকেও গভীরভাবে বিস্মিত করে দিয়েছে। এক বিশেষ উদ্দেশ্যে তিনি ইংল্যান্ড থেকে জেরুজালেমে এসেছিলেন। পরে এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত এবং অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা জড়িয়ে আছে বাইতুল মুকাদ্দাসের ভূগর্ভে অবস্থিত রহস্যময় ওয়াটার অফ সিলোয়াম বা সিলোয়ামের ঝর্ণাকে ঘিরে। এটি সেই ঐতিহাসিক ঝর্ণা যার পানি দিয়ে আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম একজন জন্মান্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। ব্যারিস্টারের বর্ণনায় সেই সময় স্থানটি সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু একের পর এক এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো শক্তির ইশারায় প্রতিটি বন্ধ দরজা তার জন্য খুলে যাচ্ছিল। শত শত বছরের পুরানো স্যাঁতসেঁতে সংকীর্ণ ও অন্ধকার সিঁড়ি বেয়ে তিনি ধীরে ধীরে নেমে গেলেন জেরুজালেমের সবচেয়ে গভীর ভূগর্ভস্থ স্তরে। তিনি বলেন, সেই মুহূর্তে তার অনুভূতি ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব ছিল। তার মনে হচ্ছিল যেন তিনি পৃথিবীর সমস্ত কোলাহল, আধুনিক সভ্যতা এবং সময়কে পিছনে ফেলে এক সম্পূর্ণ ভিন্ন জগতে, এক অজানা ডাইমেনশনে প্রবেশ করেছেন। অবশেষে যখন তিনি সেই ঝর্ণার কাছে পৌঁছালেন, সেখানকার পানি পান করলেন এবং পানির ভিতরে পা রাখলেন, তখন তিনি এমন এক অনুভূতির সম্মুখীন হন যা তার জীবনের অন্য কোনো অভিজ্ঞতার সঙ্গে তুলনায় করা যায় না। তার ভাষায়, জীবনে তিনি অসংখ্য পবিত্র ও সাধারণ পানির স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু এই পানির অনুভূতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তার কাছে মনে হচ্ছিল যেন এটি কেবল একটি ঝর্ণার পানি নয়, বরং এর ভিতরে যেন কোনো এক অদ্ভুত প্রাণ স্পন্দন লুকিয়ে আছে, যেন পানিটি সত্যি অ্যালাইভ, জীবন্ত। এর মধ্যে এমন একটি মেটাফিজিক্যাল বা অতি প্রাকৃত আকর্ষণ ছিল যে তার সঙ্গীরা বারবার তাকে বাইরে আসার জন্য ডাকছিলেন, কিন্তু তার মন কোনোভাবে সেই পানি ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল না। তার মনে হচ্ছিল যেন ওই পানি কোনো এক অজানা মহাজাগতিক ভাষায় তার আত্মার সাথে সরাসরি কমিউনিকেট করেছিল। সবচেয়ে রহস্যময় বিষয়টি তাকে জানিয়েছিলেন সেখানে দায়িত্বে থাকা এক ব্যক্তি। তিনি বলেন, শত শত বছর ধরে প্রত্নতাত্ত্বিক এবং হাইড্রোলজিস্টদের আধুনিক গবেষণার পরও আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান নিশ্চিতভাবে বলতে পারেনি এই ওয়াটার অফ সিলোয়ামের প্রকৃত উৎস বা অরিজিনাল সোর্স আসলে কোথায়। তাহলে কি এমন হতে পারে এই রহস্যময় পানির সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সেই মহাজাগতিক ডাইমেনশনাল পোর্টালের কোনো গভীর এবং সরাসরি সম্পর্ক রয়েছে, যে পোর্টাল দিয়ে নবী রাসূলরা আসমানে আগমন করেছিলেন? তার এই বাস্তব অভিজ্ঞতা আমাদের এমন একটি রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর বৈজ্ঞানিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যদি পানি সত্যি জীবন্ত বলে অনুভূত হয়, যদি এটি মানুষের আত্মার সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে কি পানির ভিতরে নিজস্ব কোনো চেতনা, কোনো মেমোরি বা স্মৃতি থাকতে পারে? পানি কি কেবল একটি পদার্থ, নাকি এটি মহাবিশ্বের ইনফরমেশন ধরে রাখার কোনো ঐশ্বরিক মেমোরি কার্ড?
যখন আধুনিক বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলো, তখন ল্যাবরেটরির ভিতরে বিজ্ঞানীরা এমন কিছু দেখতে পেলেন যা পদার্থবিজ্ঞানের পুরো ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল। জেরুজালেমের সেই ওয়াটার অফ সিলোয়ামের অন্ধকার সুড়ঙ্গে ব্রিটিশ ব্যারিস্টারের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমাদের এমন এক ভয়ঙ্কর এবং অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যা নিয়ে প্রকাশ্যে কথা বলতে আজকের মেনস্ট্রিম সায়েন্সও ভয় পায়। প্রশ্নটি হলো, যদি পানি সত্যি জীবন্ত বলে অনুভূত হয়, যদি এটি মানুষের আত্মার সাথে সরাসরি যুক্ত হতে পারে, তাহলে কি পানির ভিতরে নিজস্ব কোনো চেতনা, কোনো মেমোরি বা স্মৃতি থাকতে পারে? শুনতে এটি কোনো হলিউড সায়েন্স ফিকশন মুভির প্লট বলে মনে হলেও আধুনিক বিজ্ঞান যখন ল্যাবরেটরির চার দেওয়ালের ভিতরে এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলো, তখন মাইক্রোস্কোপের নিচে ফলাফল দেখে খোদ গবেষকরাও হতবাক হয়ে গেলেন। জাপানের প্রখ্যাত বিজ্ঞানী এবং গবেষক ডক্টর মাসারু ইমোতো পানি নিয়ে এমন এক যুগান্তরকারী এবং বিতর্কিক গবেষণা পরিচালনা করেন, যা ফিজিক্স এবং ম্যাটাফিজিক্সের মাঝখানের দেওয়ালটিকে চিরতরে ভেঙে ফেলে দেয়, যার সম্বন্ধে এর আগের ভিডিওতেও কিছুটা আলোচনা করেছিলাম। তিনি তার ল্যাবরেটরিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ি ঝর্ণা, দূষিত লেক এবং সাধারণ ট্যাপ থেকে সংগ্রহ করা পানির অসংখ্য নমুনা নিয়ে একটি অদ্ভুত পরীক্ষা শুরু করেন। তার পরীক্ষার মূল ভিত্তি ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু এর ইমপ্লিকেশন ছিল ভয়ঙ্কর। তিনি বিভিন্ন গ্লাসের পানির সামনে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, মিউজিক এবং মানুষের আবেগ বা শব্দ প্রয়োগ করেন। কিছু গ্লাসের পানির সামনে তিনি অত্যন্ত পজিটিভ শব্দ উচ্চারণ করেন, যেমন ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ, শান্তি এবং প্রার্থনা। আবার ঠিক তার পাশের গ্লাসের পানির সামনে তিনি চরম নেতিবাচক, আক্রমণাত্মক এবং ঘৃণাপূর্ণ শব্দ বলেন, যেমন আমি তোমাকে ঘৃণা করি, তুমি একটা বোকা, শয়তান অথবা যুদ্ধের কথা। এমনকি তিনি কিছু পানির সামনে বিথোভেনের ক্লাসিক্যাল মিউজিক বাজান, আর কিছু পানির সামনে অত্যন্ত কর্কশ হেভি মেটাল মিউজিক বাজান। এরপর তিনি সেই দুই ধরনের পানিকেই ল্যাবরেটরিতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় -25°C ফ্রিজ বা বরফে পরিণত করেন এবং সেই জমানো পানির অণুগুলোকে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে রেখে তাদের ক্রিস্টাল বা স্ফটিকের ছবি তোলেন। আর তারপর যে ফলাফল স্ক্রিনে ভেসে ওঠে, তা প্রচলিত বিজ্ঞানের পুরো ভিত্তিকেই নাড়িয়ে দেয়। যেসব পানির সামনে ইতিবাচক শব্দ, প্রার্থনা বা ভালোবাসার কথা বলা হয়েছিল, সেগুলো মাইক্রোস্কোপের নিচে হীরের মতো অত্যন্ত সুন্দর, নিখুঁত এবং অত্যন্ত জটিল জ্যামিতিক ক্রিস্টাল বা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করেছিল। মনে হচ্ছিল যেন কোনো সুদক্ষ কারিগর নিজের হাতে প্রতিটি অণুকে নিখুঁতভাবে সাজিয়েছে। আর অন্যদিকে যেসব পানির সামনে নেতিবাচক শব্দ, গালি বা ঘৃণার কথা বলা হয়েছিল, সেগুলো স্ট্রাকচার বা আণবিক গঠন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সেগুলো দেখতে অত্যন্ত বিকৃত, কুৎসিত, বিশৃঙ্খল এবং মৃত রূপ ধারণ করেছিল। এর অর্থ কি? এর ভয়ঙ্কর অর্থটি একবার নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন। এর অর্থ হলো, পানি কোনো জড়, অন্ধ, বোকা বা বধির কেমিক্যাল নয়। পানি কেবল দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেনের সমন্বয়ে তৈরি কোনো প্রাণহীন তরল নয়। পানি শোনে, পানি মানুষের ইমোশন অনুভব করে এবং পানির সেই ফ্রিকোয়েন্সি বা এনার্জিকে নিজের ভিতরে মেমোরি হিসাবে সংরক্ষণ করে রেখে দেয়। বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন, তুমি যদি মহাবিশ্বের রহস্য বুঝতে চাও, তবে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন নিয়ে চিন্তা করো। ডক্টর ইমোতোর গবেষণা প্রমাণ করে যে পদার্থটি আপনার কণ্ঠস্বরের ভাইব্রেশন এবং আপনার চিন্তার ফ্রিকোয়েন্সি অনুযায়ী নিজের ফিজিক্যাল স্ট্রাকচার বা বাস্তবতাকে পরিবর্তন করে ফেলে, সেই পদার্থটি কেবল আমাদের তেষ্টা মেটানোর জন্য সৃষ্টি হতে পারে না। পানি হলো এমন এক ঐশী বা ডিভাইন মিডিয়াম, এক বিশাল মহাজাগতিক হার্ড ড্রাইভ, যার মাধ্যমে মহাবিশ্বে ইনফরমেশন এক ডাইমেনশন থেকে আর এক ডাইমেনশনে স্থানান্তরিত হয়। পানি আপনার প্রতিটি শব্দ, প্রতিটি আবেগ রেকর্ড করছে। এবার এক মুহূর্তের জন্য চিন্তা করুন এবং বিষয়টিকে মহাজাগতিক স্কেলে নিয়ে যান। যদি আপনার টেবিলের উপর রাখা এক গ্লাস পানি মানুষের শব্দ আর ফ্রিকোয়েন্সি শুনে নিজের আণবিক গঠন পরিবর্তন করতে পারে, তাহলে আমাদের পৃথিবীর মহাসাগরগুলোতে থাকা কোটি কোটি টন পানি কি করতে পারে? যখন মহাসাগরের অতল গভীরে বিশাল বিশাল ঘূর্ণবাদ বা অসেনিক ভর্টেক্স তৈরি হয়, তখন লক্ষ লক্ষ টন পানি একটি নির্দিষ্ট কেন্দ্রে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। এই ঘূর্ণনের ফলে সেখানে যে অকল্পনীয় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি উৎপন্ন হয়, তা মহাসাগরের ওই নির্দিষ্ট স্থানটিতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে সম্পূর্ণ বিকৃত করে দেয়।
আর ঠিক এখানে আমাদের সেই প্রথমের আলোচিত বারমুডা ট্রায়াঙ্গেলের ইলেকট্রনিক ফগের রহস্য উন্মোচিত হয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে থাকা পানির ওই বিশাল ঘূর্ণবাদগুলো যখন অকল্পনীয় এনার্জি উৎপন্ন করে, তখন পানির সেই মেমোরি বা চেতনা মহাবিশ্বের এমন এক স্তরের সঙ্গে রিয়াক্ট করে যা স্পেস টাইমের বুননে ফাটল ধরিয়ে দেয়। কিন্তু স্পেস টাইমের এই ফাটল বা ডাইমেনশনাল পোর্টালের কনসেপ্টটি বুঝতে হলে আপনাকে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলাতে হবে। আমরা সাধারণভাবে কি মনে করি? আমরা মনে করি আইনস্টাইনের বর্ণিত স্পেস টাইম ফ্যাব্রিক বা মহাজাগতিক চাদরটি আমাদের মাথার উপরে আকাশে কোথাও টান টান করে বিছানো আছে, যেন আকাশের ওই চাদরে কোনো ছিদ্র তৈরি হলে সেটি ব্ল্যাক হোল হয়ে অন্য কোনো মহাবিশ্বে যাওয়ার পথ খুলে দেয়। আমাদের সাধারণ মস্তিষ্ক স্পেস টাইমকে একটি দ্বিমাত্রিক চাদর হিসেবে কল্পনা করতে ভালোবাসে। স্বাভাবিকভাবেই তখন একটি যৌক্তিক প্রশ্ন আসে, সমুদ্রের এই বিশাল ভর্টেক্স বা ঘূর্ণবাদগুলো তো আকাশে নয়, এগুলো তো পৃথিবীর সমুদ্রের অতল গভীরে তৈরি হয়। তাহলে পানির এই জলজ ঘূর্ণিগুলো আকাশে থাকা সেই কথিত মহাজাগতিক চাদরকে কিভাবে ছিঁড়তে পারে? আসলে কি পৃথিবীর সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে বা জাহাজে থাকা অবস্থায় অন্য কোনো জগতের দরজা খুলে যাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আধুনিক থিওরিটিক্যাল ফিজিক্সের সবচেয়ে জটিল এবং ব্রেন বেন্ডিং একটি তত্ত্বে, যার নাম সুপারফ্লুইড ভ্যাকুয়াম থিওরি বা কোয়ান্টাম হাইড্রোডাইনামিক্স। আপনাকে প্রথমে বুঝতে হবে স্পেস টাইম শুধু আমাদের মাথার উপরে আকাশে কিংবা পায়ের নিচে নয়, বরং এটি আমাদের চারিপাশের প্রতিটি ইঞ্চিতে প্রতিটি ডাইমেনশনে বিদ্যমান। এটি কোনো বিছানো চাদর নয়, এটি একটি ত্রিমাত্রিক বা চতুর্থ মাত্রিক ক্ষেত্র। এই মহাজাগতিক বাস্তবতাকে বোঝার জন্য একটি খুবই সহজ উদাহরণ কল্পনা করুন। ভাবুন, আমরা মানুষরা এই মহাবিশ্বে ঠিক সেইভাবে বসবাস করছি যেইভাবে একটি মাছ পানির ভিতরে বসবাস করে। একটি মাছ যেই পানিতে সাঁতার কাটে, সেই পানি সব সময় তাকে চারিদিক থেকে ঘিরে রাখে। উপরে, নিচে, সামনে, পিছনে, ডানে, বামে মাছটি কখনোই সেই পানির বাইরে থাকে না। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, একটি সাধারণ মাছ নিজেও জানে না যে সে পানির ভিতরে আছে। তার কাছে ওই পানিটাই হলো তার পুরো মহাবিশ্ব, তার শূন্যস্থান, তার স্পেস। আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাস্তবতাও ঠিক এমনই। সুপারফ্লুইড ভ্যাকুয়াম থিওরি আমাদের বলে যে মহাশূন্য বা স্পেস বলতে আসলে কোনো শূন্য স্থান বা এমটি স্পেস নেই, বরং এই পুরো মহাবিশ্বটি এক বিশেষ ধরনের ফ্রিকশনলেস বা ঘর্ষণহীন তরল সদৃশ মাধ্যমে পূর্ণ। মাইক্রো বা কোয়ান্টাম লেভেলে এই মাধ্যমকে বলা হয় সুপারফ্লুইড সাব অ্যাটমিক মিডিয়াম বা সোজা কথায় কসমিক ওশান। আর যখন এই মাধ্যম মহাজাগতিক পরিসরে বিস্তৃত হয়, তখন আমরা মানুষ, আমাদের এই সুবিশাল পৃথিবী, বিলিয়ন বিলিয়ন নক্ষত্ররাজি এবং এই গভীর সমুদ্র সবকিছুই সেই অদৃশ্য কসমিক তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি এই মুহূর্তে যে ঘরে বসে ভিডিওটি দেখছেন, আপনার চারিপাশে যে খালি জায়গাটিকে আপনি বাতাস বা শূন্যস্থান মনে করছেন, কোয়ান্টাম লেভেলে সেটি আসলে একটি অদৃশ্য মহাজাগতিক তরলে পরিপূর্ণ। আমরা সবাই আক্ষরিক অর্থেই সেই কসমিক ওশানের তলদেশে ভাসছি। এখন এই মহাজাগতিক সত্যটিকে পানির রহস্যের সঙ্গে মিলিয়ে দেখুন। এই সুপারফ্লুইড মিডিয়াম যেহেতু মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে আছে, তার মানে পৃথিবীর সমুদ্রের পানির ভিতরেও এই কোয়ান্টাম তরল স্তরটি বিদ্যমান। এখন সমুদ্রের গভীরে যখন কোটি কোটি টন পানি নিয়ে একটি বিশাল শক্তিশালী ভর্টেক্স বা ঘূর্ণবাদ তৈরি হয়, তখন সেই অকল্পনীয় মেকানিক্যাল চাপ কেবল সাধারণ পানিকে ঘোরায় না, বরং সেটি পানির অণুর ভিতরে থাকা সেই অদৃশ্য সুপারফ্লুইড স্তরটিতেও ভয়ঙ্কর এক অস্থিরতা বা কম্পন সৃষ্টি করে। যদি পানির সেই ঘূর্ণন, চাপ এবং ফ্রিকোয়েন্সি এতটাই প্রবল হয় যে সেই সামুদ্রিক ঘূর্ণবাদটি কোয়ান্টাম লেভেলের ওই সুপারফ্লুইড স্তরে এটি ফাটল বা টিয়ার সৃষ্টি করে ফেলে, আর যদি সত্যি এমন ঘটে, তবে থিওরিটিক্যাল ফিজিক্সের ভাষায় ঠিক সেই মুহূর্তে পৃথিবীর মহাসাগরের পানির মাঝখানে একটি ডাইমেনশনাল দরজা বা ইন্টার ডাইমেনশনাল পোর্টাল খুলে যায়। এটি কোনো ম্যাজিক নয়, এটি পিওর কোয়ান্টাম ফিজিক্স। সুপারফ্লুইডের ভিতরে তৈরি হওয়া এই ঘূর্ণবাদ আক্ষরিক অর্থেই একটি মহাজাগতিক দরজা। আর ঠিক এই কারণেই বারমুডা ট্রায়াঙ্গেলের সেই শত শত হারিয়ে যাওয়া জাহাজ এবং ফ্লাইট 19 বোমারু বিমানগুলো কোনোদিন সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা পানিতে ডুবে যায়নি। সমুদ্রের ওই বিশাল ভর্টেক্স যখন সুপারফ্লুইডের স্পেস টাইম বুননে ফাটল ধরিয়েছিল, তখন তৈরি হয়েছিল সেই ইলেকট্রনিক ফগ।
আর সেই জলজলের সবুজ কুয়াশা বা পোর্টালের ভিতর দিয়ে তারা আক্ষরিক অর্থে আমাদের এই 3 ডাইমেনশনাল জগৎ থেকে পিছলে গিয়ে অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছে। এমন এক ডাইমেনশন যেখানে আমাদের ফিজিক্সের কোনো নিয়ম কাজ করে না, যেখানে সময় হয়তো সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যায়। এই ব্রেন বেন্ডিং বিজ্ঞানটি আমাদের এমন কিছু মহাজাগতিক রহস্যের দিকে নিয়ে যায় যা নিয়ে চিন্তা করলে আপনার ঘুম উড়ে যাবে। কিন্তু পানির এই সুপারফ্লুইড থিওরির সঙ্গে মহাকাশের ব্ল্যাক হোলের কি কোনো সরাসরি সম্পর্ক আছে? আর আমাদের চেনা জগতের বাইরে কি এমন কোনো ডাইমেনশন আছে যার কথা কোরআন হাদিসে হাজার বছর আগে বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আধুনিক ফিজিক্সের আর এক যুগান্তরকারী আবিষ্কারের মধ্যে। সুপারফ্লুইড ভ্যাকুয়াম থিওরি আমাদের অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছে যে আমরা একটি অদৃশ্য মহাজাগতিক তরল বা কসমিক ওশানের ভিতরে নিমজ্জিত আছি। কিন্তু এই থিওরিটির সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় রূপটি আমাদের সামনে ঠিক তখনই প্রকাশ পায় যখন আমরা এটিকে আধুনিক পদার্থ বিজ্ঞানের আরেকটি যুগান্তরকারী এবং ব্রেন বেন্ডিং আবিষ্কারের সঙ্গে সংযুক্ত করি। আর আধুনিক ফিজিক্সের সেই বিস্ময়কর আবিষ্কারটির নাম হলো অ্যানালগ গ্র্যাভিটি। আচ্ছা, অ্যানালগ গ্র্যাভিটি আসলে কি জিনিস? খুব সহজ এবং সাধারণ ভাষায় বলতে গেলে এটি হলো মহাবিশ্বের সেই গোপন গাণিতিক সূত্র যা প্রমাণ করে যে মহাশূন্যের ব্ল্যাক হোল এবং পৃথিবীর সমুদ্রের গভীরে তৈরি হওয়া বিশাল জলঘূর্ণি বা ভর্টেক্সগুলো ম্যাথামেটিক্যালি বা গাণিতিকভাবে একদম একই। আলবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে যেসব অত্যন্ত জটিল সমীকরণ মহাশূন্যে একটি ব্ল্যাক হোলের আচরণ ব্যাখ্যা করে, আধুনিক ফিজিক্স বলছে পানির ফ্লুইড ডাইনামিক্সের সমীকরণগুলোর সঙ্গে তার অবিশ্বাস্য এবং আক্ষরিক রকমের মিল রয়েছে। অর্থাৎ মহাশূন্যে একটি শক্তিশালী ব্ল্যাক হোল প্রচণ্ড মহাকর্ষের কারণে যেইভাবে স্পেস টাইমের বুননকে বাঁকিয়ে দেয়, পৃথিবীর সমুদ্রে গঠিত একটি অত্যন্ত শক্তিশালী জলঘূর্ণিও ঠিক একই গাণিতিক নিয়মে তার চারিপাশের সুপারফ্লুইড স্তরে একটি ভয়ঙ্কর বিকৃতি বা ডিস্টরশন তৈরি করতে সক্ষম। এর সোজা অর্থ হলো সমুদ্রের বুকে তৈরি হওয়া ওই অতিকায় ঘূর্ণ বর্তগুলো আক্ষরিক অর্থে মহাকাশের ব্ল্যাক হোলের ম্যাথামেটিক্যাল রেপ্লিকা বা গাণিতিক প্রতিরূপ। এখন এক মুহূর্তের জন্য থেমে ভাবুন, যদি তাত্ত্বিকভাবে মহাকাশের ব্ল্যাক হোল অন্য কোনো মহাবিশ্ব বা ডাইমেনশনে যাওয়ার পথ বা ওয়ার্মহোল হতে পারে, তাহলে কি পৃথিবীর সমুদ্রের ওই জলজ ব্ল্যাক হোলগুলোও পানির ভিতরে কোনো ইন্টার ডাইমেনশনাল পোর্টাল খুলতে পারে না? আর ঠিক এখানে আমাদের সামনে উন্মোচিত হয় সহিহ মুসলিমে বর্ণিত হযরত তামিম আদ-দারির সেই বিখ্যাত এবং দীর্ঘ হাদিসের আসল রহস্য। হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে হযরত তামিম আদ-দারি এবং তার সঙ্গীরা সমুদ্রে যাত্রা করার পর এক দীর্ঘ এবং ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন। ঝড়টি এতই তীব্র এবং অস্বাভাবিক ছিল যে তারা 1 মাস ধরে সমুদ্রের বুকে দিকভ্রান্ত অবস্থায় ঘুরতে থাকেন। এরপর তারা এমন এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছান যেখানকার পরিবেশ, প্রাণী এবং বাস্তবতা আমাদের পরিচিত পৃথিবীর মতো ছিল না। আর সেই রহস্যময় দ্বীপেই তারা দেখতে পান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে, যাকে বিশাল বিশাল শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দেখুন, আজকের আধুনিক যুগে আমাদের হাতে রয়েছে অত্যাধুনিক স্যাটেলাইট, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এবং গুগল আর্থ। আমরা পৃথিবীর প্রতিটি মহাসাগর, প্রতিটি ছোট বড় দ্বীপ, এমনকি সমুদ্রের মাঝখানের একটা সামান্য শিলাখণ্ড বা প্রবল প্রাচীর পর্যন্ত স্যাটেলাইট দিয়ে স্ক্যান করে ম্যাপ করে ফেলেছি। কিন্তু সেই দ্বীপটি কোথায়? দাজ্জালের সেই বিশাল দ্বীপটি আজ পর্যন্ত কেন পৃথিবীর কোনো মানচিত্রে, কোনো স্যাটেলাইটে বা কোনো মেরিন এক্সপ্লোরারের চোখে ধরা পড়ল না? এর কারণ হলো আমরা সেই দ্বীপটিকে আমাদের এই চেনা 3 ডাইমেনশনাল ফিজিক্যাল পৃথিবীতে খুঁজছি। কিন্তু যদি সুপারফ্লুইড ভ্যাকুয়াম এবং অ্যানালগ গ্র্যাভিটির ফিজিক্স সত্য হয়, তাহলে কি এমন হতে পারে না যে দ্বীপ শব্দটি আসলে এখানে একটি ম্যাটাফোর বা রূপক? কারণ দ্বীপ এমন একটি স্থান যেখানে পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই চারিপাশের পানি বা সমুদ্র অতিক্রম করতে হবে। পানি ছাড়া কোনো দ্বীপের অস্তিত্ব সম্ভব নয়। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহাজটি যখন সেই 1 মাস ব্যাপী ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিল, তখন সেটি কোনো সাধারণ আবহাওয়াজনিত ঝড় ছিল না। ওই অকল্পনীয় ঝড়ের প্রচণ্ড শক্তিতে সমুদ্রের বুকে এমন একটি ওশেনিক ভর্টেক্স বা জলজ ব্ল্যাক হোল তৈরি হয়েছিল যা ওই নির্দিষ্ট স্থানটিতে মহাবিশ্বের সুপারফ্লুইড স্তরে একটি সাময়িক ফাটল তৈরি করে দিয়েছিল।
আর তাদের জাহাজটি সমুদ্রের পানির সেই রহস্যময় ঘূর্ণি বা পোর্টালের মধ্য দিয়ে অতিক্রম করে আমাদের এই জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি প্যারালাল ডাইমেনশন বা সমান্তরাল জগতে প্রবেশ করেছিল। তার মানে হলো দাজ্জাল আমাদের এই পৃথিবীর আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের কোনো সাধারণ ভৌগোলিক দ্বীপে বন্দী নয়। সে সমুদ্রের ভিতরে অবস্থিত এমন একটি কোয়ান্টাম গেটওয়ের ওপারে অন্য কোনো ডাইমেনশনে বন্দী আছে, এমন এক জগৎ যা আমাদের পৃথিবীর সাথেই সমান্তরালভাবে অবস্থান করছে, কিন্তু তাদের মাঝখানে রয়েছে পানির তৈরি এক দুর্ভেদ্য পর্দা বা বারজাখ। আর এই ডাইমেনশনাল দরজা কেবল তখনই উন্মুক্ত হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে আত্মপ্রকাশ করার নির্দেশ দেবেন। ডাইমেনশনাল ফিজিক্সের এই লেন্স দিয়ে যখন আমরা পবিত্র কোরআনের সূরা আল কাহাফে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সাক্ষাতের ঘটনাটি বিবেচনা করি, তখন বিষয়টি আরও গভীর চিন্তার খোরাক দেয়। পবিত্র কোরআনে আমাদের অত্যন্ত স্পষ্টভাবে জানায় যে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল মাজমাউল বাহরাইনে, অর্থাৎ দুই সমুদ্রের মিলনস্থলে। আর ঠিক সেই স্থানে থলের ভিতরে থাকা সেই মৃত বা ভাজা মাছটি হঠাৎ করে জীবিত হয়ে পানির ভিতরে নিজের জন্য একটি সুড়ঙ্গ বা ট্যানেলের মতো পথ তৈরি করেছিল। তাহলে কি তাদের সেই রহস্যময় যাত্রা শুধুই আমাদের পৃথিবীর একটি সাধারণ ভৌগোলিক স্থানে সীমাবদ্ধ ছিল, নাকি দুই সমুদ্রের প্রচণ্ড সংঘর্ষে সৃষ্ট সেই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি স্পেস টাইমের সুপারফ্লুইড স্তরে ফাটল ধরিয়ে একটি পোর্টাল খুলে দিয়েছিল, যেই কারণে মাছটি কেবল সাধারণ মাছের মতো সাঁতরে যায়নি, বরং পবিত্র কোরআনের ভাষায় পানির ভিতরে একটি সারাবা বা ইন্টার ডাইমেনশনাল সুড়ঙ্গ তৈরি করে অন্য জগতে প্রবেশ করেছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি ঘটে হযরত খিজির আলাইহিস সালামের সাথে হযরত মুসা আলাইহিস সালামের দেখা হওয়ার ঠিক পরের মুহূর্তে। তাফসীর এবং হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে যে সাক্ষাতের পর হযরত খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে একটি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনি কি বনি ইসরায়েলের মূসা? একটু গভীরভাবে আপনার সমস্ত লজিক দিয়ে চিন্তা করুন। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন ওই সময়ের সবচেয়ে বিখ্যাত উলুল আজম পয়গম্বর। তার কথা সারা পৃথিবীর মানুষের জানার কথা। সঙ্গে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে মুসা আলাইহিস সালাম তার সাথে দেখা করতে আসছেন। তাহলে খিজির আলাইহিস সালাম কেন এই স্পেসিফিক প্রশ্নটি করলেন, আপনি কি বনি ইসরায়েলের মূসা? তিনি কি এটা বোঝাতে চাইছিলেন যে মহাবিশ্বে আরও কোনো মূসা রয়েছেন? এই একটি মাত্র প্রশ্ন মহাবিশ্বের এমন এক ভয়ঙ্কর রহস্যের দরজা খুলে দেয় যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। প্রখ্যাত সাহাবী এবং মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং বিস্ময়কর বর্ণনা রয়েছে, যা হাজার বছর ধরে ইসলামী স্কলারদের গভীর চিন্তায় নিমজ্জিত করে রেখেছে। তিনি পবিত্র কোরআনের সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতের তাফসীরে এক অবিশ্বাস্য কথা বলেন, যেখানে বলা হয়েছে আল্লাহ সেই সত্তা যিনি 7 আসমান এবং অনুরূপ পৃথিবীও সৃষ্টি করেছেন। তিনি বলেন আল্লাহ তাআলা 7টি পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রতিটি পৃথিবীতেই আমাদের মতো একজন আদম আলাইহিস সালাম, একজন নূহ, একজন ইব্রাহিম এবং একজন মুসা আলাইহিস সালাম এবং তোমাদের নবীর মতো একজন নবী রয়েছে। এই বর্ণনাটি সাধারণ মানবীয় লজিক এবং যুক্তির সম্পূর্ণ বাইরে। হাজার বছর আগের সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি রূপক বা মেটাফোর মনে হলেও আজকের যুগের মাল্টিভার্স থিওরি বা সমান্তরাল মহাবিশ্বের মানে প্যারালাল ইউনিভার্সের ধারণার সাথে এটি শতভাগ মিলে যায়। আধুনিক কোয়ান্টাম মেকানিক্স এবং স্ট্রিং থিওরি আজ গাণিতিকভাবে প্রমাণ করার অপ্রাণ চেষ্টা করছে যে আমাদের এই মহাবিশ্বটি একা নয়। মহাশূন্য অসংখ্য বাবল ইউনিভার্স বা সমান্তরাল পৃথিবী রয়েছে যেখানে আমাদের মতোই সভ্যতা টিকে আছে। হয়তো আমাদের মতে অন্য কোনো ভার্সন সেখানে বসবাসও করছে। তাহলে কি হযরত খিজির আলাইহিস সালামকে যে ইলমে লাদুন্নি বা বিশেষ ঐশী জ্ঞান প্রদান করা হয়েছিল তার কর্মপরিধি কেবল আমাদের এই একটি 3 ডাইমেনশনাল পৃথিবীতে সীমাবদ্ধ ছিল? না। যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী মহাবিশ্বের প্রতিটি পৃথিবীতে একজন করে মূসা রয়েছেন, তাই হযরত খিজির আলাইহিস সালাম হয়তো সেই প্যারালাল ডাইমেনশনগুলোর বিষয়ে জানতেন। আর এই কারণেই তিনি স্পেসিফিক বা নির্দিষ্ট করে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি বনি ইসরায়েলের মূসা? অর্থাৎ আপনি কি এই নির্দিষ্ট পৃথিবীর মূসা? এই ভয়ঙ্কর সত্যটি আমাদের ভাবতে বাধ্য করে যে হযরত খিজির আলাইহিস সালাম আমাদের এই সাধারণ 3D স্পেসে আবদ্ধ কোনো মানুষ ছিলেন না।
তার বিচরণ ছিল মাল্টিভার্স বা সেই 7টি পৃথিবীর ডাইমেনশন জুড়ে। আর সেই সমান্তরাল মহাবিশ্বগুলোর মধ্যে যাতায়াত করার জন্য তিনি যে কসমিক গেটওয়ে বা দরজাগুলো ব্যবহার করতেন তা লুকিয়ে ছিল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় পদার্থটির ভিতরে, অর্থাৎ পানি। পানি শুধু আমাদের তৃষ্ণা নিবারণ করে না, এটি শুধু গাছপালাকে বাঁচিয়েও রাখে না, বরং এটি হলো মহাবিশ্বগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী এক মহান ডাইমেনশনাল রহস্য। পৃথিবীর সমুদ্র, জমজমের কূপ, বাইতুল মুকাদ্দাসের ওয়াটার অফ সিলোয়াম, এগুলো সবই হয়তো সেই বিশাল মহাজাগতিক সুপারফ্লুইড নেটওয়ার্কের একটি মাইক্রো গেটওয়ে, যার প্রকৃত স্বরূপ বোঝার যাত্রা আমরা মানবজাতি হয়তো সবেমাত্র শুরু করেছি। আমরা আজ পর্যন্ত যা কিছু দেখেছি, আমাদের বিজ্ঞান আজ পর্যন্ত যা কিছু জেনেছে, তা হয়তো এই অসীম মহাসাগরের এক ফোঁটা পানিরও সমান নয়। ধরুন, সমুদ্রের পানির অতল গভীরে বিশাল কোনো ভর্টেক্স বা ঘূর্ণবাদ শুধুমাত্র পানির ভিতরেই তৈরি হলো না, বরং মহাজাগতিক চাপ এবং কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের প্রভাবে সরাসরি স্পেস টাইম সেই সুপারফ্লুইড স্তরের মধ্যে ফাটল তৈরি করে ফেলল। কিন্তু একটি পোর্টাল বা দরজা খুললেই তো আর হবে না, সেটিকে স্থির বা স্টেবল রাখতে হবে, তাই না? এখানেই তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে আসে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় পদার্থের ধারণা, এক্সোটিক ম্যাটার। ফিজিক্স বলছে সাধারণ ভর বা মহাকর্ষ যে কোনো সুড়ঙ্গ বা পোর্টালকে সাথে সাথে কোলাপস বা বন্ধ করে দেবে। কিন্তু যদি এই পোর্টালের মুখে এক্সোটিক ম্যাটার বা নেগেটিভ এনার্জি উপস্থিত থাকে, তাহলে তা গ্র্যাভিটির ঠিক উল্টো কাজ করবে। এটি সেই পোর্টালটিকে ধসে পড়ার হাত থেকে রক্ষা করে খোলা রাখবে, যার মধ্য দিয়ে কোনো বস্তু, জাহাজ কিংবা এমনকি মানুষও নিরাপদে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে যাতায়াত করতে পারবে। তাহলে ডাইমেনশনাল পোর্টালের এই ধারণাগুলো কি শুধুই কোনো সায়েন্স ফিকশন বা রূপকথা? না, আধুনিক থিওরিটিক্যাল ফিজিক্সে এগুলো অত্যন্ত শক্তিশালী ম্যাথমেটিক্যাল মডেলের উপর প্রতিষ্ঠিত। আমরা পোর্টাল বা মহাজাগতিক দরজা খোঁজার জন্য হয়তো আকাশের দিকে তাকিয়ে থাকি, অথবা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গবেষণা করি, কিন্তু কখনো প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেঞ্চের কথা ভেবেছেন? পৃথিবীর গভীরতম এই খাত, যার অতল অন্ধকারে আজও সূর্যের আলো পৌঁছাতে পারেনি, যেখানে পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে লোহার তৈরি আস্ত সাবমেরিনও সেকেন্ডের মধ্যে দুমড়ে মুচড়ে কাগজের মতো হয়ে যেতে পারে। একটু গভীরভাবে চিন্তা করুন, যদি সমুদ্রের উপরিভাগের সাধারণ ঘূর্ণন এবং চাপ স্পেস টাইমকে বিকৃত করতে পারে, তবে মারিয়ানা ট্রেঞ্চের ওই ভয়ঙ্কর চাপ আর ফ্রিকোয়েন্সি স্পেস টাইমের বুননকে কতটা ভয়ানকভাবে বাঁকিয়ে রেখেছে। সেই চরম অন্ধকারের নিচে কি প্রতিনিয়ত অন্য কোনো মহাবিশ্বের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে? আমাদের বিজ্ঞান আজও সেখানে পৌঁছাতে পারেনি। আজকের আধুনিক বিজ্ঞান এখনও সেই সমীকরণগুলো নিয়েই ল্যাবরেটরিতে ব্যস্ত, যেগুলোর মাধ্যমে তারা সুপারফ্লুইড, অ্যানালগ গ্র্যাভিটি এবং ব্ল্যাক হোলের রহস্য উন্মোচনের চেষ্টা করছে। আর যেই পানির ডাইমেনশনাল রহস্য বোঝার জন্য কোয়ান্টাম ফিজিক্স আজ সংগ্রাম করছে, পবিত্র কোরআন এবং হাদিস শত শত বছর আগেই তার সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছে। পানির চেতনা, তার ডাইমেনশনাল শক্তি এবং তার ভিতরে লুকিয়ে থাকা রহস্যময় পোর্টালগুলো এই সবই প্রমাণ করে যে আমাদের এই 3D পৃথিবী মহাবিশ্বের চূড়ান্ত বাস্তবতা নয়। আমরা মনে করি আমাদের বিজ্ঞান, আমাদের লজিক ওই শেষ কথা, কিন্তু আসলে আমরা অনন্তকাল ধরে এই মহাজাগতিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেবল কয়েকটি নুড়ি পাথরে কুড়িয়ে যাচ্ছি আর ভাবছি আমরা পুরো সমুদ্রকেই জেনে ফেলেছি। মানুষের বিজ্ঞান আজও তার শৈশবকাল অতিক্রম করছে মাত্র। জ্ঞানের স্তরগুলো যখন একে একে উন্মুক্ত হবে, তখন আমরা উপলব্ধি করতে পারবো স্রষ্টার জ্ঞান এবং পবিত্র কোরআনের প্রতিটি শব্দ কতটা পরিপূর্ণ এবং নিখুঁত। আজকের এই পর্বটি হয়তো আপনার চারিপাশের চেনা জগৎ, এক গ্লাস পানি এবং স্পেস টাইম সম্পর্কে আপনার দীর্ঘদিনের ধারণাকে চিরতরে বদলে দিয়েছে। যদি এই মহাজাগতিক শূন্যতা এবং ভয়ঙ্কর ডাইমেনশনাল রহস্য আপনাকে সত্যি নতুন করে ভাবতে বাধ্য করে, তবে এই জ্ঞান কেবল নিজের মস্তিষ্কে আটকে রাখবেন না। ভিডিওটি শেয়ার করুন আপনার দোস্ত, পরিবার এবং প্রিয়জনের সঙ্গে। তাদেরকেও বাধ্য করুন আমাদের অস্তিত্ব, আমাদের বিজ্ঞান এবং স্রষ্টার এই অসীম সৃষ্টির রহস্য নিয়ে নতুন করে ভাবতে। আর হ্যাঁ, মহাবিশ্বের এমন আরও অসংখ্য ব্রেন বেন্ডিং রহস্যের গভীরে ডুব দিতে, স্পেস টাইমের এই গোলকধাঁধায় আমাদের স্থায়ী সঙ্গী হতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ডাইমেনশনের দরজা খোলার আগেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।